নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাটোয়া বিধানসভা। সামনেই লোকসভা ভোট, নেতাদের তর্জন গর্জন ভাষণ সে তো চলছেই, কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয়, যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয়, সেই জনতা জনার্দন, তাদের কথা কজন শোনে? তাই আমি পারাদীপ আমার ক্যামেরা নিয়ে চলে এসেছি জনতার মাঝে, জনতার দরবারে। কেমন আছে বর্ধমান পূর্ব লোকসভার যারা ভোটার, তারা আমরা শুরু করব। এখানে সামনে লোকসভা ভোট, তো লোকসভা ভোটের আগে তারা কি ভাবছেন, তাদের মনের কথা আজ নেতা নয় জনতায়। কি ইস্যুতে ভোট দেবেন এবার? আমাদের এই পূর্ব বর্ধমান কেন্দ্রের যে বিদায়ী সাংসদ, উনি তৃণমূলের টিকিটে যখন ভোটে জিতলেন, তারপর তিনি দল পরিবর্তন করলেন। তাহলে মানুষ কি করে বিশ্বাস করবে? এইবারে যাকে ভোট দিতে মানুষ মনে হয় না বিশ্বাস করবে, এটা একটা পয়েন্ট গেল। আমার আর একটা কোশ্চেন, যে পূর্ব বর্ধমান কেন্দ্রে যে সাংসদ হওয়ার পর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে কাটোয়ার রেলগেটে উড়ালপুল হবে, কিন্তু এখনো পর্যন্ত উড়ালপুলের কোনো কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি না। আর একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ডাইহাটে আমাদের কলেজ তৈরি হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজ নির্মাণ হয়নি। বলা হচ্ছে যে গত লোকসভা নির্বাচনে এখানে সুনীল মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসের সিম্বলে বা সেই প্রতীকে জয়যুক্ত হয়েছিলেন এবং লিড ছিল, অর্থাৎ মার্জিন ছিল প্রায় 90,000। তার আগেও, অর্থাৎ 2019-এর আগে 2014 লোকসভা নির্বাচনেও সুনীল মণ্ডল এখান থেকে 1,14,000 ভোটে এখান থেকে জয়যুক্ত হয়েছিলেন। সেই দুবারের সাংসদ, তাকে পাওয়া যায় না, এমন একটা অভিযোগ উঠছে, কি বলবেন? হ্যাঁ, সে হয়তো তার ব্যস্ততার পরিকল্পনা হয়তো পাওয়া যায়নি তাকে। সুনীল মণ্ডল অতীত, আমরা বর্তমানকে নিয়ে ভাবছি। হ্যাঁ, বর্তমানে আমাদের যিনি প্রার্থী আছেন তাকে নিয়ে আমরা ভাবছি, সুনীল মণ্ডলকে নিয়ে ভাবছি না। সুনীল মণ্ডল নিয়ে একটা কথা হচ্ছে যে তিনি দুবার এখান থেকে জয়যুক্ত হয়েছিলেন, কিন্তু তাকে পাওয়া যায়নি, তাকে এলাকায় দেখা যায়নি। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের আগে, সেগুলো ঠিকঠাক পালিত হয়নি। কি করে পালিত হবে? তাদের নিজেদের দলটারই তো কোনো রকম কোনো কিছু ঠিক নেই। আজকে 30 বছর ধরে এখানে অ্যাবাভ 30 ইয়ার্স এখানে রাজত্বের জায়গায় রয়েছে যিনি বিধায়ক, এখনো পর্যন্ত একটা নোংরা ডাস্টবিন সেন্টার তৈরি করতে পারে, গার্বেজ সেন্টার তৈরি হয়নি। বারবারই বলে যে এখানে উড়ালপুল হবে, কোনো উড়ালপুল হয়নি। ঠিক আছে, এদের কাজই এটা, এইভাবেই চিৎকার করে, এরা এইভাবেই সবকিছু করে, অথচ সেই নোংরাগুলো নিয়ে স্কুলের পেছনে, মন্দিরের পেছনে সেখানে ফেলছে। এদের কোন রকম কোনো এখনো পর্যন্ত কিচ্ছু করেনি। আর উড়ালপুলের কথা বলছেন, উড়ালপুল বারবারই বলে, যখন অধীর চৌধুরী যখন রেলের প্রতিমন্ত্রী ছিলেন, তখনও ইনি কিন্তু অধীর চৌধুরীর সাথে কংগ্রেসে ছিলেন। তো কংগ্রেসে থাকাকালীন তখনও উড়ালপুল করতে পারেন, এখন কোথা থেকে উড়ালপুল করবে? বিগত 10 বছরে কেন্দ্রের মোদী সরকার একটা প্রতিশ্রুতি রেখেছে, তার চাকরির প্রতিশ্রুতি, তার মূল্যবৃদ্ধি কমানোর প্রতিশ্রুতি, 15 লাখের প্রতিশ্রুতি। সেখানে উড়ালপুল তো একটা ছোটখাটো বিষয়। উড়ালপুল তো বারবার আমাদের এখানকার বিধায়ক বারবার রেলকে চিঠি দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার উড়ালপুলের ব্যাপারে কোনো রকম ভাবনা চিন্তা করেন। কোনো জায়গাতে আপনি দেখাতে পারবেন মোদিজি বলেছে 15 লাখ টাকা দেবে, বলেছে যদি যত কালো ধন আছে, কালো টাকা আছে, ফিরিয়ে নিয়ে আসতে যায়, তাহলে সবকিছু যেটা ভাগ হবে সেই ভাগ অনুযায়ী তো সেইভাবে করে 15 লাখ এক একজনের অ্যাকাউন্টে যাবে। আজকে সবকিছু বলছে, এরা কিছুই করতে পারছে না, চুরি আর কাটমারি ছাড়া এদের কিচ্ছু নাই। এবারে লোকসভা নির্বাচনে একটা বড় ইস্যু মুদ্রাস্ফীতি। জিনিসপত্রের যা দাম, পেট্রোল ডিজেলের দাম চচ্চড়িয়ে আকাশ ছুটছে, এবং তার ফলে কিন্তু নাবিশ্বাস উঠছে সাধারণ মানুষের। মুদ্রাস্ফীতি কতটা ফ্যাক্টর হবে এবার? এই বছর নির্বাচনে মুদ্রাস্ফীতি বিশাল একটা ফ্যাক্টর, মূল্যবৃদ্ধি বিশাল একটা ফ্যাক্টর, কারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। আজকে মানুষকে চোখে ধুলে দেওয়ার জন্য ইলেকশনের আগে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হলো। এই চালাকিটা মানুষ ধরবে এবং ভোটে তার জবাব দেবে। এই ধরুন জিনিসপত্রের দাম কমছে, চচ্চড়িয়ে বাড়ছে, কিন্তু তার মাঝে গ্যাসের দাম কমলো, খানিকটা কি রিলিফ পাওয়া গেল? এটা গ্যাসের দাম কি কমলাম না মনে হয়? কত কমেছে? যেখানে 600-700 টাকা গ্যাস ছিল, সেখানে আছে 1200 টাকা গ্যাস। হ্যাঁ, এর তো জবাব মানুষ দেবে। গ্যাসের দাম ইতিমধ্যে 800 টাকা করেছে, এটা ভোটের চমক। আমাদের মনে হয় গ্যাসের দাম এরপরে আবার বাড়বে। সব থেকে একটা ভালো, আপনারা দেখবেন হয়তো, আপনারা তো মিডিয়াতে আছেন, এরপর যে কম্পোজিট যে একটা সিলিন্ডার বার করতে চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সিলিন্ডার পেতে গেলে আপনাকে 3000 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।
সেটাকে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সেই সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে, যারা ভ্যান টেনে খায়, যারা খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে 3000 টাকা দিয়ে কম্পোজিট সিলিন্ডার নেওয়ার পক্ষে সম্ভব নয়। এবং আগামী দিনে এই সিলিন্ডারের চমক আরও আপনারা পাবেন। 2014 সালে যে গ্যাসের দাম ছিল তখন কিন্তু 1200 টাকা সিলিন্ডার ছিল, ভর্তুকিহীন কিন্তু সিলিন্ডারে, কিন্তু জানে না এরা খোঁজ রাখে না। মোদিজি সব থেকে কম দামে গ্যাস দিচ্ছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে ভারতবর্ষ সব থেকে পৃথিবীর মধ্যে কম আছে। মোদিজি একমাত্র ব্যক্তি যে ভারতবর্ষের অর্থনীতিকে 11 নম্বর থেকে 5 নম্বরে নিয়ে এসছে। জিনিসপত্রের যা দাম, এটা তো মানবেন যে মানুষের নাভিশ্বাস উঠছে। পেট্রোল কত টাকা লিটার ছেড়ে গেছে মনমোহন সিং জানেন? 85 টাকা লিটার ছেড়ে গেছে, এখন বর্তমানে লিটার আছে 105 টাকা। কিন্তু পশ্চিমবঙ্গ যে কোনো রাজ্যের থেকে 10 টাকা বেশি লিটার। সারা ভারতবর্ষে কিন্তু 95 টাকা লিটার, পশ্চিমবঙ্গে কিন্তু 105 টাকা লিটার। কিন্তু 85 টাকা থেকে মাত্র 10 বছরের মধ্যে মাত্র 20 টাকা বেড়েছে। তাহলে কি করে এটা দ্রব্যমূল্য হতো? রাজ্যের মুখ্যমন্ত্রী তো দাম কমিয়েছেন, উনার ক্ষমতা, উনার আয়ত্ত অনুযায়ী উনি দাম কমিয়েছেন, উনার যেটুকু ক্ষমতা। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরিমাণের পেট্রোল কেনেন বিদেশ থেকে, সেই পরিমাণের উনি যদি সামান্যতম, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি সামান্যতম জ্ঞান থাকতো যে সাধারণ দেশের মানুষের ক্ষতি ভেবে যে আমি সেই দাম থেকে সামান্য লাভ করেও যদি অল্প দামে বিক্রি করতে পারতো, তাহলে এত আকাশ ছোঁয়া পেট্রোলের দাম বাড়তো না। আসল ব্যাপার কি আছে, এই যে দুটো সরকার, কেন্দ্রে বিজেপি আর রাজ্যে তৃণমূল, এরা ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা মানে আত্মসাৎ করেছে। এই টাকাটা তো জনগণের টাকা। এই যে টাকাটা যদি না চুরি করতে পারতো তবেই তো জনগণকে কিছু রাহত দিতে পারতো। সেই জিনিসটা না দেওয়ার জন্য এখন আপনারা যদি আশা করেন যেটা উন্নয়ন করবে, অসম্ভব। আরও দাম বাড়বে এরা এলে পরে। কর্মসংস্থান, এটা তো একটা ইস্যু, একটা ফ্যাক্টর। কর্মসংস্থান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরা যতদিন থাকবে অসম্ভব ব্যাপার, কারণ উপর থেকে নিচে লেভেল পর্যন্ত দুর্নীতি, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়ে গেছে। পুরো কলকাতার রাস্তাতে কিভাবে সব চাকরি প্রার্থীরা বসে ধর্ণা দিচ্ছে, এটা একজন না, শয়ে কর্মসংস্থানের যারা চাকরি প্রার্থীরা আছে তারা ওইখানে দাঁড়িয়ে বসে ধর্ণা দিচ্ছে। আজকে একদিন ধরে নয়, 1000 দিন 900 দিন ধরে বসে আছে অনশনে, তাদের কোনো চাকরির বিষয় নেই। আর সেখানে কোনো কিছু হচ্ছে না। আজকে পার্থ চট্টোপাধ্যায় তিনি তো শিক্ষামন্ত্রী ছিল, শিক্ষামন্ত্রী আজকে জেলে। কি জন্য জেলে? মানিক ভট্টাচার্য জেলে। তাহলে সবাই আজকে জেলে গিয়ে বসে রয়েছে, শিক্ষা দপ্তরটা যে জেলে গিয়ে বসে রয়েছে, শুধু শিক্ষা দপ্তর নয়, আজকে রেশন বন্টনের জায়গাটা তো সব চুরি হয়ে রয়েছে। কর্মসংস্থান নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে স্থায়ী অস্থায়ী বিভিন্ন পদে যাতে রুজি রোজগারের কোনো রকম অসুবিধা না হয়, আপ্রাণ চেষ্টা করে সাধ্যাতীতভাবেও তিনি বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করছেন। আপনি কি জানেন যে সবাই বলে যে পশ্চিমবাংলায় কাজ নেই? ঠিক আছে, আপনি একটু ভালো করে খবর নিয়ে দেখুন, 55% বাইরে দেশের লোক আমাদের কিন্তু পশ্চিমবাংলায় এসে কাজ করে। ঠিক আছে, বাইরের রাজ্যের মানুষ কিন্তু পশ্চিমবাংলায় কাজ করে। কিন্তু এখান থেকে পরিযায়ী শ্রমিকের সঙ্গে তাহলে বাড়ি কি করে? আপনি কলকাতায় যাবেন, কলকাতা হাওড়া স্টেশনে, ঠিক আছে, স্টেশনের বাইরে কত মানুষ থাকে বলুন? তারা কোথাকার মানুষ? যারা ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে টোটালি আপনি বলুন, কলকাতায় প্রত্যেকটা দোকান থেকে শুরু করে সবকিছু কোথাকার মানুষ আপনি বলুন। ভোটের আগে রাম মন্দির হলো, ভোটে প্রভাব পড়বে না, এতে ভোটের কোনো প্রভাব পড়বে না। কারণ ঘটনা হচ্ছে, ভারতবর্ষের যে প্রিয়াম্বেল অফ ইন্ডিয়া মানে সংবিধানের প্রস্তাবনা, সেখানে বলা হয়েছে যে এটা একটা সেকুলার স্টেট, ধর্মনিরপেক্ষ। প্রধানমন্ত্রী হয়ে যা ধর্মকে রক্ষা করার দরকার, সর্বধর্মকে সম্মান জানানোর দরকার, তিনি ধর্মকে বিক্রি করে রাজনীতি করেন। না, রাম মন্দির কোনো ইস্যু নয়, কোনো প্রভাব না। রাম মন্দির ইস্যু নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটাই সব থেকে বড় ইস্যু আমাদের কাছে। রাম মন্দির হলো ভোটের আগে, কি মনে হয় প্রভাব পড়বে? অবভিয়াসলি প্রভাব পড়বে। কেন প্রভাব পড়বে না? এটা হিন্দুদের গর্ব। 550 বছর পর্যন্ত আমাদের এটা বসেছিলাম, 550 বছর পরে আজকে হয়েছে এটা। আর এরা যে বলছে যে ধর্ম, প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে, বিজেপি কোনোদিনও ধর্ম নিয়ে রাজনীতি করে না। যদি ধর্ম নিয়ে রাজনীতি করতো, চ্যালেঞ্জ করে বলছি আপনাকে, তাহলে আজকে যে ঘর দিচ্ছে, প্রত্যেককে যে ঘর দিচ্ছে, আবাস যোজনার ঘর, সেখানে বলে নাই যে শুধু হিন্দুরা পাবে, মুসলিমরা পাবে না। সিএ, ভোটের আগে সিএ, কি মনে হয় প্রভাব পড়বে? ভোটের আগে সিএ, ওটা তো বিজেপির একটা চক্রান্ত। যারা পূর্ববঙ্গে উদ্বাস্তু মানুষ, প্রচুর মানুষের নাগরিকত্ব মানে কার্ড পায়নি। এবার মোদিজি যেটা করেছে, কোটি কোটি যারা পূর্ববঙ্গের মানুষ, তাদের জন্য একটা বিরাট একটা সুযোগ করে দিয়েছে। ঠিক আছে, আমরা মোদিজিকে ধন্যবাদ জানাই। আমি একটা সাধারণ ভোটার হিসেবে বলতে পারি, মোদিজি যে কাজটা করেছে, ইতিহাসে কেউ যে কাজটা করতে পারে। কাটোয়া, কালনায় প্রচুর মতুয়া রয়েছে, মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন। মনে হয় যে এই যে সিএ হলো, কোথাও গিয়ে তাদের উপর প্রভাব পড়বে ভোটে? তারা বিপদগ্রস্ত হবে। আমরা আসামের দিকে তাকিয়ে আমরা আসামে দেখেছি কি পরিস্থিতি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি তারা বিপদগ্রস্ত হবে।
সামনেই লোকসভা নির্বাচন, আর এবার বর্ধমান পূর্বে ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূল কংগ্রেসের শর্মিলা সরকার, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির অসীম সরকার, আরেকদিকে বামপন্থী জোট প্রার্থী নীরব খান। ত্রিমুখী লড়াইতে বর্ধমান পূর্ব এবার কোন দিকে রায় দেয়, সেই নিয়েই আজ আমরা নেতা নয় জনতায় আড্ডা মারছিলাম, আলোচনা করছিলাম। আমরা একদম শেষ পর্যায়ে এলাকার মানুষ, বর্ধমান পূর্বর মানুষ, তারা কেমন সাংসদ চান, কেমন সাংসদ চান? অবভিয়াসলি ভালো সংসদ চাইবো, যে আমাদের উন্নয়ন করবে, সবকিছু করবে। অবশ্যই যে কাটমানি আর চুরি যাতে না করে সেই জায়গাটাকে সবার আগে দেখতে হবে। আমরা উচ্ছৃঙ্খল সাংসদ চাই না, আমরা ডাক্তার সাংসদ চাই। শিক্ষিত মার্জিত সংসদ চাই, যে সর্বসাধারণ মানুষের কথা জানবে এবং উন্নয়নের কথা সংসদকে তুলে ধরতে পারবে। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আজকে এখানেই থামতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।